আমি যে রুমে ছিলাম ওই কমপ্লেক্সে 10 জনের 10টা সেলের জন্য একটা দুইটা বাথরুম থাকলে অন্য সেলের লোকরাও আসতো, ওখানেও চাপ চাপ ছিল। এতটুকু একটা গামছা ছিল 1.5 ফুট লম্বা, মানে কতটা নগ্ন হইতে পারে ভাই। এই না গামছা ব্যবহার করতে যাই আমি, আমার ফাঙ্গাস হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়। পরে গামছা বেঁধে ফেলে দিই। লুঙ্গি পরতাম, ছেঁড়া লুঙ্গি। আমি জীবনে আমার চাকর এই লুঙ্গি পরে না, একটা ছেঁড়া গেঞ্জি, এটা নিয়ে আমার জীবন ব্যবস্থা। টুথব্রাশ দিছিল, সে টুথব্রাশ ব্যবহার করার অবস্থায় ছিল না, সব তো ওখানে পাগলের মতো আচরণ করতেছিল। দেখা যাচ্ছে আমার টুথব্রাশ আরেকজন ব্যবহার করে ফেলছে, এটা কেমনে ব্যবহার করি। টুথব্রাশ পেস্ট ছিল না, ছিল আপনার ওই পাউডার। পরে আঙুল দিয়ে পাউডার দিয়ে আমি খুঁজতাম। আমাদের কোন জায়গায় নিচ্ছে এই আয়নাঘর, এরা মানুষের পর্যায়ে পরে কিনা আমি জানি না। কার সাথে কোন ব্যবহার করলো তাও আমি বলবো না। আপনি আয়নাঘরে ছিলেন, সেই লোমহর্ষক অভিজ্ঞতা জানতে চাই। আচ্ছা, আয়নাঘর নামটা খুব বিব্রতকর, অনেকে হয়তো অনেক রকম ভাবে নেয়। আমি প্রথমে বিশ্বাস করতাম না, হেয়ালিভাবে নিতাম। পরে আর্মির কিছু জিনিস আছে, কোড ওয়ার্ড ইউজ করি আমরা, নিক নেম, কোড ওয়ার্ড, এর একটা অংশ। বাট যে দিছে এটা, তার আমি বলবো, কি বলবো, কিছুই বলার নাই। কারণ আমি তো একই বাহিনীর লোক ছিলাম, আমি কিছু বলবো না। এই লোমহর্ষ বলতে বুঝেন একটা জিনিস, একটা লোক যদি মারা যায় তার লাশ পান, দাফন করেন, দোয়া করেন, কিন্তু যখন ওটা হারায় যায়, কোথায় আছে জানি না, তার পরিবারের কি অবস্থা, আজ ভুক্তভোগী তার কী অবস্থা, কারো অংশ কোনো কম না। আমার মেয়ের কষ্ট, আমার স্ত্রীর কষ্ট, আমার কষ্ট, আমার মায়ের কষ্ট, এক একজনের অনুভূতি এক এক রকম। আপনি আয়নাঘরে যাকে নিয়ে খুব ভালো খাবার দিচ্ছে, ভালো ট্রিটমেন্ট করতেছে, ইভেন হুরপুরিও যদি দেওয়া হয়, এটা তো ম্যাটার অ্যাট অল। আমরা তো মানুষ, সমাজে বসবাস করি। আমি উদ্গ্রীব ছিলাম আমার বাচ্চার কী অবস্থা। আমাকে তো চরমভাবে মারা হয়েছে প্রথম দিন, এবং আমি বিধ্বস্ত অবস্থা করে ফেলছি। আমার বয়স তো কম হয় নাই। আর গায়ে লাগে কখন জানেন ভাই, আমরা যাদেরকে চিনি জানি, জুনিয়র সৈনিক বা এই ধরনের লোক দিয়ে আমার গায়ে হাত দিলে এটা মানা যায় না। তারপরে ফিরে আসার পর যখন শুনি আমার মেয়ে থেকে 50,000 টাকা বিকাশে নেওয়া হয়েছে এবং 3 লাখ টাকা দফা রফা হয়েছে, আমার সাথে কথা বলাই দেবে, কতটা নিচে নামতে পারে গোয়েন্দা সংস্থা। আমি সংস্থার বলবো না, সংস্থার কতিপয় দুর্বৃত্ত কত নিচে নামতে পারে। আমি হাসিন একা না, ওখানে তো পুরো রুম ভরা ছিল, কোনো রুম তো খালি ছিল না। তো এই জন্য বলবো, কোনোটা রাত আপনি ঘুমাতে পারবেন না, কারো না কারো ইন্টারোগেশন হচ্ছে, টর্চার চিৎকার হচ্ছে। ওখানে লোহার গেট ছিল, গেটটা যখন খুলতো করকর করে শব্দ হতো, ওই শব্দে সবার মধ্যে আতঙ্ক আসতো, সবার মনে আতঙ্ক আসতো। এই বুঝে আমার নিয়ে গেল, এই বুঝে আমার নিয়ে গেল, ফেরত দেবে কিনা, না টর্চার করবে, না ঝুলাবে, না আমি বোঝাইতে পারবো না কি আতঙ্ক। ওয়ালগুলোতে ছিল রক্তের দাগ, অনেকে আত্মহত্যা করতে চাইতো, মাথা দিয়ে বাড়ি মায়ের রক্ত, ফিনকে দেওয়া রক্তও ছিল। মোবাইল রক্ত দিয়ে মোবাইলের নাম্বার লেখা, পেন্সিল দিয়ে লেখা, খুব হৃদয় টানে সেরকম ভাষা ওখানে লেখা। মাকে বলবেন দোয়া করতে, বোঝানো যাবে না, অর্থাৎ সে মারাই গেছে হয়তো বা। কারণ আমি জানি না ওনাদের কপালে ভাগ্যে কতটুকু ছিল। আমি একজন সেনা অফিসার হিসাবে মহান আল্লাহর প্রতি আমার আস্থা আছে, সে আস্থার জায়গা থেকে আমি জনগণের কাছে আয়নাঘরটা আমি প্রকাশ্যে নিয়ে আসি। আপনি ভাবলে অবাক হবেন, মেজর দেলোয়ারের সাথে আমি কথা বলি পরিকল্পিতভাবে, আমি আয়নাঘরটা হামলা করব। আমি খুব দুর্গম এলাকায় আমি যুদ্ধ করতাম শান্তিবাহিনীর সাথে, আমার জন্য কচুক্ষেত কিছুই না, মাত্র 2জন প্রহরী থাকে, আমি বেশ ওকেবহাল। বাট সমস্যা ছিল, ওই 2জন বন্ধু পাই আমরা ঠিকই, দেলোয়ার আমাকে সাহায্য করতেছে প্রচণ্ডভাবে, আপ্রাণভাবে, কিন্তু একটু সমস্যা হয়ে গেছে, আমরা রং ম্যান সিলেক্ট করে ফেলছি। সেই তথ্য ফাঁস করে দিচ্ছিল। গুম হয়ে যাওয়ার পর আমি ছদ্মবেশে আয়নাঘরের সামনে দিয়ে পুকুরে পাড় দিয়ে হেঁটে সম্পূর্ণ দেখে আইছি। উল্টা পারে অফিসের যে বিল্ডিং আছে তার উপর ছাদে উঠে আমি কৌশলে অবস্থান ঠিক করছি, এবং পুরাপুরি চিত্র আমি কিন্তু প্রকাশ করি আল জাজিরার কাছে। এটা 21 সালেই, বিশেষ কারণে এটা প্রকাশ হয় নাই, তখন হতাশ হয়ে পড়ে কী করি। আল জাজিরা জুলকারনাইনকে আমার পরিচয় করায় দেয় মেজর দেলোয়ার। মেজর দেলোয়ারকে বিশ্বাস করি, দেলোয়ার জুলকারনাইনকে বিশ্বাস করি।
তারপরে জুলকারনাইনের মাধ্যমে আমি আসলাম তাসলিম খলিল। একটু সংশয়ে ছিলাম, কারণ আমি তো ওই দেলোয়ারকে বিশ্বাস করি। তারপর অনেক পরে তাসলিম খলিলের সাথে আমি বাংলা ইন্টারভিউতে আসি এবং ওনাকে আমি সর্বাত্মক সহযোগিতা করি। ওনার কাছে কিছু তথ্য ছিল, আমি সব রিকনফার্ম করে দিই। ইভেন ছবি থেকে শুরু করে পিন পয়েন্ট এভরিথিং, এবং সব কিছু সঠিক ছিল, কোনো ভুল ছিল না। কয়টা রুম কীভাবে ছিল, কোন দিকে গেলে কী, বিকজ আমি কিন্তু বন্দি হইলেও ওখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি, অনেক কৌশল নিছি, অনেক কৌশল অবলম্বন করছি। মানুষের শুনে হাসবে, এই বাকাবাজ কথাবার্তা বলতেছে। ভিতরেও আমি অনেকবার, সব তো ডকুমেন্টারি আছে, এই কথাগুলি বলতেছি ডকুমেন্টারি আছে। স্যার আমরা তো জানি যে ওখানে চোখ বেঁধে রাখে, তাহলে? না না, ওখানে চোখ বেঁধে রাখে না, সেলের ভিতরে চোখ খোলা রাখে। আর আমি যে রুমে ছিলাম, ওই কমপ্লেক্সে 10 জনের 10টা সেলের জন্য একটা 2টা বাথরুম থাকলেও অন্য সেলের লোকরাও আসতো, ওখানেও চাপ ছিল। এতটুকু একটা গামছা ছিল 1.5 ফুট লম্বা, মানে কতটা নগ্ন হইতে পারে ভাই। এই না গামছা ব্যবহার করতে যাই আমি, আমার ফাঙ্গাস হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়। পরে গামছা বেঁধে ফেলে দিই। লুঙ্গি পরতাম, ছিঁড়া লুঙ্গি, আমি জীবনে, আমার চাকর এই লুঙ্গি পরে না, একটা ছিঁড়া গেঞ্জি, এটা নিয়ে আমার জীবন ব্যবস্থা। টুথব্রাশ দিছিল, সে টুথব্রাশ ব্যবহার করার অবস্থায় ছিল না, সব তো ওখানে পাগলের মতো আচরণ করতেছিল। দেখা যাচ্ছে আমার টুথব্রাশ আরেকজন ব্যবহার করে ফেলছে, এটা কেমনে ব্যবহার করি। টুথব্রাশ পেস্ট ছিল না, ছিল আপনার ওই পাউডার। পরে আঙুল দিয়ে পাউডার দিয়ে আমি খুঁজতাম। আমাদের কোন জায়গায় নিচ্ছে এই আয়নাঘর, এরা মানুষের পর্যায়ে পরে কিনা আমি জানি না, কার সাথে কোন ব্যবহার করলো তাও আমি বলবো না। বাট আমি বিশ্বাস করি আমাদের বর্তমান সেনাপ্রধান এই জিনিসটাকে অ্যাড্রেস করতেছেন এবং ন্যায় বিচার করবেন, এবং আইসিটি, তারপর আমার পূর্ণ আস্থা আছে তারা ন্যায় বিচারে থাকবে। সরকারের প্রতি, গুম কমিশনের প্রতি, সবার প্রতি আস্থা, একজন ছাড়া। ওনাকে মনে হয় একটু সমস্যা আছে, কারো পক্ষপাতিত্ব করছেন সে ভদ্র মহিলা। যাই হোক, আমি মনে করি আপনি তো অবাক হবেন, তাও বলি আমি কি কি কাজ করছি এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। আমার একটু বিশ্বাস ছিল যারা আমার পাহারা দেয় এরা জীবন মরণ দিয়ে যুদ্ধ করবে না, আমার তো বাঁচতে হবে। আমার যে যুদ্ধ থাকবে তার যুদ্ধ এক না। সুতরাং আমি প্রথম থেকে আমি চাই যে, অসুস্থ হয়েছি, অ্যাপেন্ডিসাইটিস কাহিনী নিয়ে আমি দাঁড়াই। উদ্দেশ্য ছিল কোনো মতো যেখান থেকে বেরোতে পারি তাহলে আমি আমার চেহারা পাল্টে দিব, হয় নাই। তারপরে আমি কৌশলে একটা ছেলেকে ম্যানেজ করে, ব্ল্যাকমেইল করে বলতে পারেন বেড, আমি বলে এই জায়গাটা গুলশান 2, সে বলে না 10,000 টাকা বেড। এরকম করতে করতে 1 লাখ টাকা আসতেই সে তখন বলে ফেলে এটা কচুক্ষেত। তখন আমি কিন্তু চেহারায় ডিগবেজি মারি, নো, এখন তোমার সেনাপ্রধানকে নিয়ে আসো, তুমি গাদ্দারি করছো, সব বলে দিব, তোমার হবে মৃত্যু। আমার তো মর আমি কনফার্মই, অসুবিধা নাই। তখন সে আমার সব কথা শোনে, বললাম যে আদমি সাহেবের কথা বলে আসো, আমাকে জানাও। এখন এরকম ছিল অবস্থা। আস্তে আস্তে কোথায় কি ডিউটি টিউটি সব আমার নক্ষত্রে চলে আসে, নজরে চলে আসে, এবং আমি ভেরিফাই করতে পারতাম। আমি বাথরুমে কমান্ডের উপরে দাঁড়ায় আমি দেখে ফেলি পুরনো কমপ্লেক্স, কারণ এটা আমার পরিচিত জায়গা। আমার পরিবার নিয়ে সংসার করি ওই কচুক্ষেত এলাকায়। আমি ছিলাম মিলিটারি পুলিশ 90 সালে মেজর হিসাবে, জায়গাটা আমার পরিচিত। ওখানে বসে প্রথমে যখন অ্যাপেন্ডিসাইটিস দিতে পারলাম না, জায়গাটা নিশ্চিত হলাম কচুক্ষেত, তখন চিন্তা করলাম কি করা যায়। আমি এর আগে আমি প্রতিদিন কী করতাম, রাত্রেবেলা কারেন্ট থাকে না, 1 মিনিট 1.5 মিনিট সময় আমি রুমের ময়লাটা, এই চুল, এগুলো এক জায়গায় ক্লোজ করে রাখতাম, লাভ দিয়ে উঠে ক্যামেরার উপর ময়লাটা লাগাই দিতাম। আপনি ভাবুন তো, অতটুকু ক্যামেরা লেন্সের মধ্যে যদি আপনি 30 বার বা 40 বার দেন, ওটা পুরা অন্ধকার। আর ইচ্ছা করলে কিন্তু যখন তখন আপনার ক্যামেরাম্যান আনতে পারবেন না নিরাপত্তার কারণে, এটা সমস্যা আছে। ওটা নিশ্চিত হয়েছে মোটামুটি না, কাজ হচ্ছে না, শিওর। তো আমার যে ঘাটটা আছে না, ঘাটের কোনার যে 4 পায়ার যে ওটা প্রথম অংশটা, প্রথমটা খুলে ফেলি। এখনও চেক করলে পাবে, আমি মিথ্যা বলতেছি না, আর মিথ্যা বলার স্বভাব নয় আমার। এবং ওইটা খুলে ফেলি এবং মেইন গেটের দরজা শক্তি লাগে মোচড় দিয়ে নিয়ে নিই, এবং ওই প্যারাটাকে আস্তে আস্তে আমি সোজা করে নিই। আমার ছিল একটা লাঠি আছে, আমি প্যারাটা যদি মারি সে মারা যাবে। সমস্যা হলো থাকে 2 জন, তাহলে কী করা, লাঠি বাইক করতে তো সময় লাগবে 10 সেকেন্ড, এই সময় তো পাবো না। সো একজনকে জড়ায় ধরে কিছু মারতে হবে, আঘাত করতে হবে। তা আমি বেছে নেই একটা সিজার, বললাম যে ভাই আমার পশম কাটতে হবে, গোপন অংশ, তুমি চাকু দাও, কেচি দাও। সরল বিশ্বাসে কেচি দিছে, স্টিলের কেচি। আমি জুতার স্যান্ডেলটাকে কেটে ভিতরে ঢুকাই ফেলি, স্যান্ডেলের ভিতরে আমার
কেচিটা হ্যাঁ কেচিটা। তারপরে আমার বললো কেচি, যখন দরজা খুললো তো কেচি তো খুঁজে পাচ্ছি না ভাই, হাত থেকে পড়ছিল। বিশ্বাস করেন আমার ধর্মের শপথ, আমার হোলি কোরআন, আমার কাবাব শপথ, কাবার হজের শপথ, মিথ্যা বলতেছি না। ওরা তখন আমার কোমরে হাত দিতে বলে, আমি কোমরে হাত দিই। আমার ইন্টারেস্ট হলো বাইরে দিতে হবে, আমি ওই ভানে করতে লজ্জিত, কিন্তু পরে দেখে তো খুঁজে পাইতেছি না। এটা আমার হাতে ছিল, উদ্দেশ্য ছিল এটা আমি পুষ্ক জড়ায় ধরি, আমি ঢুকাই দিব, জি এটা শেষ, বাকিটাকে আমি হ্যান্ডকাপ লাগাবো। সম্ভব হয় নাই, সম্ভব হয় নাই। তারপরে তো পারি নাই না, ওখানে যার ডিউটি ছিল তাদের একজন দাঁড়িয়েলা হালকা পাতা ছিল। আমি আইডেন্টিফাই করতে পারছি এই জুম্মার নামাজ সমাজ ছিল আইডিয়াল টাইম, শুক্রবার দিন। এই সময়টায় লোক থাকে কম, খুতবাটা শোনা যেত। শুরু হলেই আমি আগে থেকে আমি অসুস্থ ভান করতাম 2-3 ঘন্টা আগে থেকে, যে পেটের সমস্যা। তো বাথরুমে 2 বার যাইতাম, যখনই খুতবাবে তখনই আমি ঘন্টা লাগাতাম, ডাকতাম বাথরুমে যাব। তারা বিব্রত বোধ করতো, বিরক্ত বোধ করতো।